ভারতের পশ্চিমে আরব সাগরের তীরে অবস্থিত একটি প্রাণবন্ত রাজ্য হল গুজরাট। রাজকীয় মন্দিরের বৈচিত্র্যময় স্থাপত্য, ঐতিহ্য থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্য, সব দিক দিয়ে এই রাজ্য ভ্রমণ প্রেমীদের কাছে এক হাতছানি। তাহলে কি ভাবছেন, এই বছর গুজরাট ট্যুর প্ল্যানটা করবেন নাকি? আর আপনাদের এই প্ল্যানিং এ হেল্প করতে আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি একটা বাজেট গুজরাট ট্রাভেল গাইড। কম খরচে কিভাবে আপনারা গুজরাট ট্যুর প্ল্যান করবেন, সাথে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, সমস্ত ডিটেলস থাকবে। আর তার সাথে থাকবে অনেক ইনফরমেশন আর টিপস, যেগুলো গুজরাট ট্যুর প্ল্যান করতে আপনাদের অবশ্যই হেল্প করবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই কোন সময় আপনারা গুজরাট ট্যুর প্ল্যান করতে পারেন। গুজরাট ঘোরার জন্য আদর্শ টাইম অক্টোবর থেকে ফেব্রুয়ারি বলা হয়, কিন্তু অক্টোবর এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু দিনের বেলায় ভালোই গরম থাকে, বিশেষ করে রোদের তাপ ওখানে প্রচন্ড। তাই আমার মতে যদি মনোরম আবহাওয়া চান, সেক্ষেত্রে কিন্তু নভেম্বর টু জানুয়ারি হচ্ছে বেস্ট টাইম গুজরাট ঘোরার জন্য। এবার জেনে নিই কদিনের ট্যুর প্ল্যান করবেন। যেহেতু গুজরাট একটা অনেক বড় রাজ্য, তো সব জায়গা একবারে ঘোরা সম্ভব নয়, আর হলেও সেটা অনেক দিনের ব্যাপার হয়ে যায়। আমি এই ভিডিওর মাধ্যমে ট্রেনে আসা যাওয়া বাদ দিয়ে 10 রাত 11 দিনের একটা ট্যুর প্ল্যান শেয়ার করব, যাতে আমরা ঘুরে দেখব আহমেদাবাদ, বদোদরা, কেন্দ্রশাসিত অঞ্চল দিউ, সোমনাথ, গির অরণ্য, দ্বারকা ও ভেট দ্বারকা, ভুজ এবং কচ্ছের রণ। আপনারা চাইলে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী এই ট্যুরে কিছু জায়গা বাদ দিতে পারেন বা কোনো জায়গা যোগও করতে পারেন। সেরকম কিছু কাস্টমাইজ ট্যুর সাজেশন আমি কিন্তু ভিডিও চলাকালীন দিতে থাকবো। এবার আসি ডিটেলস ট্যুর প্ল্যানে। গুজরাট ট্যুর প্ল্যানটা আপনারা দুভাবে করতে পারেন। এক, আহমেদাবাদ থেকে শুরু করে দিউ, সোমনাথ, দ্বারকা, ভুজ ঘুরে শেষ করতে পারেন, অথবা আহমেদাবাদ থেকে শুরু করে প্রথমে ভুজ, তারপর সমস্ত জায়গা ঘুরে আবার আহমেদাবাদে এসে শেষ করতে পারেন। আমি যে ট্যুর প্ল্যানটা শেয়ার করব সেটা আমরা আহমেদাবাদ থেকে শুরু করব, তারপর সমস্ত জায়গা ঘুরে ভুজ হয়ে বদোদরাতে এসে শেষ করব। যেহেতু আমরা আহমেদাবাদ থেকেই ট্যুরটা শুরু করব, তো প্রথমেই জেনে নিই আহমেদাবাদ আপনারা কিভাবে পৌঁছাবেন। আহমেদাবাদ আপনারা ট্রেনে অথবা ফ্লাইটে যেতে পারেন। কলকাতা থেকে সরাসরি আহমেদাবাদ যাওয়ার ফ্লাইটের ভাড়া শুরু হয় মোটামুটি 5,500 টাকা থেকে। আর ট্রেনে যেতে চাইলে কলকাতার বিভিন্ন স্টেশন থেকে আহমেদাবাদ যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে। ট্রেনের নাম, নাম্বার, টাইমিং আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ট্রেনে মোটামুটি স্লিপার ক্লাসের ভাড়া শুরু হয় 850 টাকা থেকে, থার্ড এসিতে ভাড়া শুরু হয় 2100 টাকা থেকে, আর সেকেন্ড এসির ভাড়া শুরু হয় 3000 টাকা থেকে। ট্রেনে যেতে সময় লাগবে মোটামুটি 34 থেকে 38 ঘন্টা। যেদিন আপনারা আহমেদাবাদ পৌঁছাচ্ছেন এই ট্যুর প্ল্যানে, সেদিনটাই হচ্ছে ডে 1। আহমেদাবাদ পৌঁছে প্রথমে হোটেলে চেক ইন করে নিন। আহমেদাবাদ স্টেশনের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। রুমে ফ্রেশ হয়ে একটা অটো বুকিং করে ঘুরে নিতে পারেন আহমেদাবাদের সাইট সিন। মোটামুটি 1000 থেকে 1200 টাকা পড়বে অটো ভাড়া। আহমেদাবাদে ওলা সার্ভিসও রয়েছে, সেক্ষেত্রে আপনারা ওলা বুকিং করেও একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরে দেখে নিতে পারেন। আহমেদাবাদে যে জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে সবরমতী আশ্রম। এছাড়া দেখে নিতে পারেন কঙ্কারিয়া লেক, অটল ব্রিজ। যদিও কঙ্কারিয়া লেক আর অটল ব্রিজ দেখার জন্য বেস্ট টাইম হচ্ছে বিকালের দিকে। আর ঘুরে নিতে পারেন গান্ধীনগরের অক্ষরধাম মন্দির, আদালত, স্টেপওয়েল। আহমেদাবাদ ঘোরার জন্য আমরা কিন্তু একটা স্কুটি রেন্ট নিয়েছিলাম। আর আহমেদাবাদ যেহেতু আমরা সকাল 8টার মধ্যেই পৌঁছে গেছিলাম, তো আহমেদাবাদে আমরা কোনো নাইট স্টে করিনি। সেই দিনে একদিনেই আহমেদাবাদ ঘুরে আমরা রাতের বাস ধরে চলে গেছিলাম দিউ। তো আহমেদাবাদ ঘোরার সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটায় দেখতে পারেন, সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। আপনারা চাইলে আহমেদাবাদে একদিন থাকতে পারেন। ডে 2 আপনারা আহমেদাবাদ থেকে যেতে পারেন পাটান, রানী কি ভাও। এই রানী কি ভাও হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো 100 টাকার নোটে এই রানী কি ভাওয়ের ছবি কিন্তু আমরা দেখতে পাই, তো চাইলে আপনারা সেটা ঘুরে আসতে পারেন। এছাড়া পাটান থেকে 46 কিলোমিটার দূরে রয়েছে মাধেরা সূর্য মন্দির, তো সেটাও আপনারা ঘুরে নিতে পারেন। আহমেদাবাদ থেকে পাটান যাওয়ার জন্য আপনারা গাড়ি বুকিং করে যেতে পারেন, সেক্ষেত্রে খরচ অবশ্যই একটু বেশি পড়বে। আহমেদাবাদ থেকেও ট্রেন রয়েছে পাটান যাওয়ার জন্য, যার টিকিট আপনাদের আগে থেকেই করে রাখতে হবে। এছাড়া সবরমতী বিজি স্টেশন থেকে কিছু আনরিজার্ভ ট্রেন রয়েছে, তো এই ট্রেনে করে আপনারা কম খরচে পাটান ঘুরে আসতে পারেন। টাইমিংস গুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম।
সাইট সিন করে ফিরে এসে রাতের বাস ধরে পরের দিন পৌঁছে যান দিউ। আহমেদাবাদ থেকে দিউ যাওয়ার জন্য কিন্তু কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তো বাসই একমাত্র ভরসা। এই বাসের টিকিট আপনারা অনলাইন বুকিং করে রাখবেন। গুজরাট রোডওয়েজ এর বাসও চলে এবং কিছু প্রাইভেট অপারেটরসও রয়েছে। গীতা মন্দির বাস স্ট্যান্ডের আশেপাশে থেকে সমস্ত বাস ছাড়ে। ডে 3 বাস মোটামুটি সকাল 8টার মধ্যেই আপনাদের দিউ নামিয়ে দেবে। দিউ ঘোরার জন্য আমরা স্কুটি রেন্ট নিয়েছিলাম। তো বাস স্ট্যান্ডের আশেপাশে বেশ কিছু স্কুটি রেন্টাল রয়েছে। এছাড়া আপনারা অটো নিয়েও দিউ ঘুরে দেখতে পারেন। দিউতেও থাকার জন্য বেশ কিছু হোটেল রয়েছে, তো কিছু হোটেলের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো এখানেও মোটামুটি হোটেলের ভাড়া শুরু হয় 1500-1600 টাকা থেকে। সিজন অনুযায়ী ভাড়াটা কিন্তু আর একটু বাড়তে পারে। দিউতে সাইট সিনে ঘুরে দেখে নিন দিউ ফোর্ট, আইএনএস কুকরি যুদ্ধ জাহাজ, সেন্ট পলস চার্চ, গঙ্গেশ্বর মহাদেব মন্দির, নাগোয়া বিচ এবং সবশেষে চলে যান আইএনএস কুকরি মেমোরিয়াল। এখান থেকে দিউয়ের বেস্ট সানসেট কিন্তু দেখা যায়। সেই দিনটা দিউতে কাটিয়ে পরের দিন ভোরবেলা আমরা দিউ থেকে বেরিয়ে পড়েছিলাম সোমনাথের উদ্দেশ্যে। দিউ থেকে সোমনাথের দূরত্ব মোটামুটি 84 কিলোমিটার। তো আপনারা গাড়ি বুকিং করে দিউ থেকে সোমনাথ যেতে পারেন। গাড়ি ভাড়া পড়বে 2 থেকে 2500 টাকা। তো আমরা বাসে করে গিয়েছিলাম। 6:40 নাগাদ দিউ থেকে আমরা বাসে উঠেছিলাম এবং বাস আমাদের 9টায় নামিয়ে দিয়েছিল হাই রোডে। সেখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র 300 মিটার। তো আমরা একটা অটো নিয়ে পৌঁছে গেছিলাম মন্দিরের কাছে। এখানে আপনাদের কিছু ট্যুর সাজেশন দিয়ে রাখি। আপনারা যদি আপনাদের ট্যুর প্ল্যানে দিউ রাখতে না চান, তাহলে কিন্তু আপনারা আহমেদাবাদ থেকে সরাসরি ট্রেনে চলে আসতে পারেন সোমনাথ। সোমনাথের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ভেরাভাল। আহমেদাবাদ থেকে রাতের এই ট্রেনটাই হচ্ছে ভেরাভাল আসার জন্য একদম বেস্ট। তো এই ট্রেনে আপনারা চলে আসতে পারেন ভেরাভাল। ভেরাভাল স্টেশন থেকে অটো নিয়ে আপনারা অনায়াসেই পৌঁছে যেতে পারেন সোমনাথ। অথবা আপনারা যদি দিউতে থাকতে না চান, সেক্ষেত্রে কিন্তু সোমনাথে একটা দিন আপনারা বেশি থাকতে পারেন। সোমনাথ থেকে একটা গাড়ি বুকিং করে আপনারা ডে ট্রিপে দিউ থেকে ঘুরে আসতে পারেন। এবার জেনে নিই সোমনাথে কোথায় থাকবেন আর সাইট সিনের ব্যাপারে। সোমনাথে থাকার জন্য প্রচুর আশ্রম, গেস্ট হাউস, হোটেল রয়েছে, তাই আগে থেকে বুকিং না করলেও হবে। কম খরচে আপনারা ভারত সেবাশ্রম সঙ্গে থাকতে পারেন। আমরা মন্দিরের পেছনে একটা হোটেলে উঠেছিলাম, যেখানে আমাদের নন এসি রুমের ভাড়া পড়েছিল মাত্র 1000 টাকা। তো হোটেলের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। হোটেলের রুমে ফ্রেশ হয়ে প্রথমেই দর্শন করে নিন সোমনাথ মন্দির। সোমনাথ হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। মোবাইল, ইলেকট্রনিক্স আইটেম, ব্যাগ সবকিছু রেখে মন্দিরে আপনাদের ঢুকতে হবে। মন্দিরের বাইরেই লকার রুম রয়েছে, তো সেখানে আপনারা সবকিছু রেখে দিতে পারবেন। তো মন্দির দর্শন করতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে, তো ভিড় বেশি হলে আরো বেশি সময়ও লাগতে পারে। সোমনাথ মন্দিরের পেছনেই রয়েছে অহল্যাবাই মন্দির বা পুরনো সোমনাথ মন্দির বলা হয়, তো সেটাও দর্শন করে নিতে পারেন। আর অহল্যাবাই মন্দিরের একদম অপোজিটে রয়েছে সোমনাথ ট্রাস্টের নিঃশুল্ক ভোজনালয়। তো চাইলে আপনারা সেখান থেকে লাঞ্চটা সেরে নিতে পারেন। লাঞ্চ করে বেরিয়ে পড়ুন সোমনাথের সাইট সিনে। অটো বুকিং করে আপনারা সাইট সিন করতে পারেন। সেক্ষেত্রে অটো ভাড়া পড়বে 400 থেকে 500 টাকা। এছাড়া কম খরচে যদি আপনারা এই সাইট সিন করতে চান, তাহলে এখানে একটা বাস ট্যুর হয়। মন্দির কম্পাউন্ডের সামনে থেকেই এই বাস ছাড়ে আর 3টে টাইমে এই বাস ট্যুরটা হয়। টাইমিংসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর বাসের টিকিট হচ্ছে মাত্র 30 টাকা। আর টিকিট আগে থেকে বুকিং করার দরকার নেই, আপনারা বাসে উঠেই টিকিট নিতে পারবেন। মোটামুটি 3 ঘন্টার এই ট্যুরটা হয়। সোমনাথে মেনলি সাইট সিনে যে জায়গাগুলো ঘুরে দেখবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ভালকা তীর্থ। শ্রীকৃষ্ণ বিশ্রামরত অবস্থায় এই ভালকা তীর্থেই তীরবিদ্ধ হয়েছিলেন। তারপর দেখে নেবেন বাণগঙ্গা। বাণগঙ্গা থেকে যে ব্যাদ ছিলেন জরা, তিনি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করেছিলেন। সমুদ্রের পাড়ে এখানে 2টো শিবলিঙ্গ রয়েছে। জোয়ারের সময় শিবলিঙ্গগুলো জলের তলায় চলে যায়, আবার ভাটার সময় যখন জল নেমে যায় তখন শিবলিঙ্গগুলো দেখা যায়, তখন এখানে পুজো করা যায়। এরপর ঘুরে দেখে নেবেন ত্রিবেণী সঙ্গম। এখানে হিরণ, কপিলা ও সরস্বতী এই 3 নদীর সঙ্গম হয়েছে। আর এই ত্রিবেণী সঙ্গমের উল্টো দিকেই রয়েছে সূর্য মন্দির, হিংলাজ গুফা ও কামদেব মহাদেবের মন্দির। তো সেগুলো অবশ্যই ঘুরে দেখে নেবেন।
এবং সবশেষে ঘুরে দেখে নেবেন গীতা মন্দির এবং গোলকধাম তীর্থ। এখানে একটা জায়গাতেই অনেকগুলো মন্দির রয়েছে, আর এই গোলকধাম তীর্থেই শ্রীকৃষ্ণ গোলকধামে বিলীন হয়েছিলেন। তো সমস্ত জায়গার ডিটেলস ইনফরমেশনের জন্য আমার এই সোমনাথ মন্দিরের ভিডিওটা দেখে নিতে পারেন। সাইট সিন করে আবার ফিরে আসুন মন্দিরের কাছে। 5 টাকার টিকিট কেটে চলে যান ওশেন ভিউ মন্দিরের একদম পেছনে। এখানে রয়েছে সোমনাথ বিচ, সমুদ্রের ধারে কিছুটা সময় কাটাতে পারেন, বাঁধানো রাস্তা ধরে হেঁটে চলে যেতে পারেন মন্দিরের একদম পেছনে। সমুদ্রের ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে বিকালটা আপনারা এখানেই কাটিয়ে দিতে পারেন। সন্ধ্যেবেলায় মন্দিরের আলো জ্বলে ওঠে, তো মন্দিরের পেছন থেকে আপনারা এই মন্দিরের আলো দেখতে পারবেন। আর সন্ধ্যে 8টার সময় মন্দিরে হয় একটা লেজার শো, যার টিকিট আপনাদের সকালেই কেটে রাখতে হবে, মন্দির কম্পাউন্ডেই পাওয়া যায়। আমরা কিন্তু টিকিট না কেটে মন্দিরের একদম পেছনে যেখানে বসার জায়গাগুলো করা আছে লেজার শো হয়, সেখান থেকে দাঁড়িয়েই এই লেজার শোটা দেখেছিলাম। ডে 5 সোমনাথ থেকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে গির ফরেস্ট। ভারতের একমাত্র এশিয়াটিক লায়নের বাসস্থান হচ্ছে এই গির। সোমনাথ থেকে ডে ট্রিপে গির ফরেস্ট অনায়াসে ঘুরে আসা যায়। গাড়ি বা অটো বুকিং করে আপনারা যেতে পারেন। আমরা সোমনাথের হোটেল থেকে চেক আউট করে লাগেজ নিয়ে পৌঁছে গেছিলাম ভেরাভাল স্টেশন। স্টেশনের লকার রুমে লাগেজ রেখে আমরা ভেরাভাল থেকে ট্রেনে পৌঁছেছিলাম শাসানগীর। এটি একটি মিটার গজ লাইন, তো দুটো টাইমিংসে ট্রেন ছাড়ে। টাইমিংসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা 2:25-এর ট্রেন ধরেছিলাম। শাসানগীর স্টেশনে নেমে 7-8 মিনিট হেঁটে আসলেই রয়েছে গির ন্যাশনাল পার্কের রিপোর্টিং গেট। আপনারা যদি দেওয়ালিয়া পার্ক যেতে চান সেক্ষেত্রে কিন্তু শাসানগীর থেকে আবার আপনাদের অটো বুকিং করে দেওয়ালিয়া পার্ক যেতে হবে। শাসানগীর থেকে দেওয়ালিয়া পার্কের ডিস্টেন্স মোটামুটি 15 কিলোমিটার। আপনারা যদি গির ন্যাশনাল পার্কের সাফারি করতে চান সেক্ষেত্রে জিপ সাফারি আপনাদের অনলাইন বুকিং করতে হবে। আর জিপ সাফারির কস্ট শুরু হয় মোটামুটি 4000 টাকা থেকে। আর যদি আপনারা দেওয়ালিয়া পার্ক সাফারি করতে চান সেক্ষেত্রে বাস সাফারি এবং জিপ সাফারি দুটো অপশন রয়েছে। বাস সাফারির টিকিট আপনারা ওখানে গিয়ে পেয়ে যাবেন, অনলাইন কেটেও রাখতে পারেন। আর জিপ সাফারি করলে সেটা অনলাইন করে রাখলেই ভালো। অনলাইন সাফারি বুকিং এর ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর দেওয়ালিয়া পার্ক কিন্তু বুধবার বন্ধ থাকে, তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আমরা যেহেতু শাসানগীর ট্রেনে গিয়েছিলাম, তো ফেরার সময় আমরা ট্রেন পাইনি, তো বাসে আমাদের ফিরতে হয়েছিল ভেরাভাল। সেক্ষেত্রে ওখানে কিন্তু বাসের টাইমিং এর কোনো ঠিক থাকে না, তো শাসানগীর ঘুরে ফিরে আসতে হবে ভেরাভাল স্টেশন। তো ভেরাভাল থেকে রাতেই ট্রেন রয়েছে দ্বারকা যাওয়ার জন্য। ভেরাভাল থেকে দ্বারকা যাওয়ার জন্য একটাই ট্রেন রয়েছে। ট্রেনের নাম, নাম্বার, টাইমিং আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই ট্রেনের টিকিট কিন্তু আপনাদের আগে থেকেই বুকিং করে রাখতে হবে। সোমনাথ থেকে চাইলে আপনারা একদিনের ট্রিপে জুনাগড় এবং গিরনার ঘুরে আসতে পারেন। এছাড়া সোমনাথ থেকে চাইলে আপনারা গাড়ি বুকিং করে পোরবন্দরও ঘুরে আসতে পারেন। ডে 6 সকাল 7:30টার মধ্যে পৌঁছে যাচ্ছেন দ্বারকা। আর দ্বারকাতেও থাকার জন্য প্রচুর আশ্রম, গেস্ট হাউস, হোটেল রয়েছে। স্টেশন থেকে 600 মিটার দূরে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়ে পৌঁছে গেছিলাম মন্দিরের একটু কাছাকাছি। তো মন্দিরের কাছাকাছিও প্রচুর হোটেল রয়েছে। আমরা উঠেছিলাম হোটেল ঠাক্কর ইন। হোটেলের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো এটা মন্দির থেকে মাত্র 450 মিটার দূরে ছিল। হোটেলের রুমে ফ্রেশ হয়ে দর্শন করে নিন দ্বারকাধীশ মন্দির। এই দ্বারকা মন্দির হচ্ছে 4 ধামের এক ধাম। মন্দিরের বাইরের লকার রুমে মোবাইল, ইলেকট্রনিক্স আইটেম, বড় ব্যাগ রেখে মন্দিরে ঢুকতে হবে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত। মন্দির দর্শন করে লাঞ্চ সেরে নিন। মন্দিরের আশেপাশে প্রচুর খাওয়ার দোকান রয়েছে, এখানে সবটাই ভেজ। তো চাইলে লাঞ্চ করার পর হোটেলে গিয়ে একটু রেস্ট করতে পারেন। বিকেলে পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন গোমতী ঘাট, সুদামা সেতু, গোমতী নদী পার করে দেখে নিতে পারেন পঞ্চপাণ্ডব কুয়ো। চাইলে একটা অটো বুকিং করে ঘুরে নিতে পারেন দ্বারকা লাইট হাউস এবং বটকেশ্বর মহাদেব টেম্পল। এই মন্দির থেকে সূর্যাস্ত দেখতে পারেন। ফিরে এসে ডিনার করে রেস্ট করুন। ডে 7 আজকে দ্বারকা থেকে ঘুরে নিতে হবে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভেট দ্বারকা ও আরো কিছু জায়গা। তো এই জায়গাগুলো আপনারা গাড়ি বুকিং করেও ঘুরতে পারেন, সেক্ষেত্রে খরচ পড়বে 2500 টাকার মতো। অটো ভাড়া নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 1500 টাকার মধ্যে হয়ে যাবে। এছাড়া আপনারা স্কুটি রেন্টও নিতে পারেন। আর সবচেয়ে কম খরচে
যদি এই সাইট সিন করতে চান তো এখানে মাথাপিছু 150 টাকা করে একটা বাস ট্যুর হয়, সেটাও আপনারা করতে পারেন। এই বাস ট্যুরটা আপনারা মন্দিরের আশেপাশে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে যেখান থেকে বুক করতে পারেন, আগের দিনই বুক করে রেখে দেবেন। তো দুটো টাইমে এই বাস ট্যুরটা হয়, একটা সকাল 7টা থেকে দুপুর 12টা, আবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই বাস ট্যুরে 4টে জায়গা দেখানো হয়, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, গোপীতালা, ভেটদ্বারকা আর রুক্মিণী মন্দির। আপনারা যদি অটো বা গাড়ি নিয়ে ঘোরেন সেক্ষেত্রে আপনারা শিবরাজপুর বিচটা ঘুরে নিতে পারেন, এটা একটা ব্লু ফ্ল্যাগ বিচ। আমরা হোটেল থেকে চেক আউট করে লাগেজটা হোটেলে রেখেই একটা স্কুটি রেন্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম সমস্ত সাইট সিনে। প্রথমেই গেছিলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখানে মন্দির চত্বরে একটা শিবের বড় মূর্তি রয়েছে, আর নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে মহাদেবকে নাগ এবং পার্বতীকে নাগিন জ্ঞানে পুজো করা হয়। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর 4 কিলোমিটার দূরে রয়েছে গোপীতালাব। এই গোপীতালাবের পেছনে একটা পৌরাণিক কাহিনী রয়েছে, সেটার ডিটেলস জানার জন্য আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন, সেখানে আমি ডিটেলসে এই কাহিনীটা বলেছি। এরপর গোপীতালাব থেকে রওনা দিতে হবে ভেটদ্বারকা। বর্তমানে সমুদ্রের ওপর তৈরি হয়েছে সুদর্শন সেতু, তো সেই সুদর্শন সেতু পার করে ভেটদ্বারকা আমরা পৌঁছে গেছিলাম। ভেটদ্বারকা মন্দির খোলা থাকে 1টা পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায় এবং আবার খুলে বিকেল 4টের সময়। এখানেও মন্দিরের বাইরে লকার রুমে আপনাদের সমস্ত ইলেকট্রনিক্স আইটেম, মোবাইল, লাগেজ রেখে মন্দির দর্শন করতে হবে। এই মন্দিরের মূল প্রসাদ হচ্ছে চাল। তো বলা হয় এই চাল যদি আপনারা নিয়ে এসে বাড়িতে রাখেন তাহলে কখনো অন্নাভাব হবে না। মন্দির চত্বরেই রয়েছে মন্দির ট্রাস্টের নিঃশুল্ক ভোজনালয়, তো সেখান থেকে আপনারা লাঞ্চটা করে নিতে পারেন। এছাড়া এখানে সোনেকি দ্বারকা নামে একটা মন্দির রয়েছে, সেটাও আপনারা পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন। ভেটদ্বারকা দেখে এবার আপনারা পৌঁছে যেতে পারেন শিবরাজপুর বিচ। তো এখানে নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিস, ওয়াটার স্পোর্টস রয়েছে, তো সেগুলো আপনারা এনজয় করতে পারেন। তো কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে তারপর পৌঁছে যান রুক্মিণী মন্দির। এই রুক্মিণী মন্দিরের পেছনেও একটা পৌরাণিক কাহিনী রয়েছে, যেটা কিন্তু আমি ডিটেলস ভিডিওতে বলেছি, তো চাইলে একবার দেখে নিতে পারেন। এরপর দ্বারকা ফিরে হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ড। দ্বারকা থেকে রাতের বাস ধরে আমরা পৌঁছে যাব ভুজ। দ্বারকা থেকে ভুজ যাওয়ার কোনো ট্রেন নেই, সেক্ষেত্রে বাসই একমাত্র অপশন। আমরা অনলাইনে প্যাটেল ট্যুরস এর বাস বুকিং করেছিলাম, তো প্যাটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অফিসে গিয়েও অফলাইনে এই বাস বুকিং করা যায়। এখানে যদি আপনারা ট্যুরে ভুজ বা কচ্ছ অ্যাড না করতে চান তাহলে 7 রাত 8 দিনের ট্যুর করে দ্বারকা থেকে কলকাতা ফিরে যেতে পারেন। দ্বারকা থেকে কলকাতা যাওয়ার জন্য একটাই ট্রেন রয়েছে, যেটা সপ্তাহে একদিনই চলে। এছাড়া দ্বারকা থেকে আপনারা আহমেদাবাদ এসেও কলকাতার ট্রেন ধরতে পারেন। ডে 8, দ্বারকা থেকে রাতের বাস ধরলে পরের দিন অন্ধকার থাকতে থাকতে 5:30 6টার মধ্যে বাস নামিয়ে দেয় ভুজে। ভুজের নতুন বাস স্ট্যান্ডে বাস নামায়, তো সেখান থেকে আমরা একটা অটো নিয়ে চলে গেছিলাম ভুজ বাস ডিপোর কাছে। তো অটোর সাহায্য নিয়ে আমরা ঘুরে একটা গেস্ট হাউসে উঠেছিলাম, যেটা একদম মেন রোডের ওপরেই ছিল, সাগর গেস্ট হাউস। গেস্ট হাউসের রুম খুবই সাধারণ মানের ছিল, তো আমাদের 1100 টাকা ভাড়া পড়েছিল। আপনারা চাইলে ভুজের হোটেল অনলাইনে বুকিং করে রাখতে পারেন। রুমে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ভুজের সাইট সিনে। তো ভুজের সাইট সিন করার জন্য আপনারা অটো নিয়ে নিতে পারেন, ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। আমরা ভুজ ও কচ্ছ ঘোরার জন্য স্কুটি রেন্ট নিয়েছিলাম। তো ভুজের সাইট সিনে আপনারা ঘুরে দেখে নিতে পারেন স্বামীনারায়ণ মন্দির, প্রাগমহল, শরদবাগ প্যালেস এবং ছাতেরি। এছাড়া আপনারা স্মৃতিবন মিউজিয়ামও দেখতে পারেন। আমরা এই স্মৃতিবন মিউজিয়াম বাদ দিয়ে চলে গেছিলাম মান্ডভি। মান্ডভিতে আমরা ঘুরে দেখেছিলাম বিজয় বিলাস প্যালেস, যেখানে হাম দিল দে চুকে সনম সিনেমার কিছু দৃশ্যের শুটিং হয়েছিল। এছাড়া ঘুরে দেখে নিয়েছিলাম মান্ডভি বিচ। মান্ডভি থেকে ভুজে ফিরে এসে সেদিন রাত্রে আমরা ভুজেই ছিলাম। ভুজের সম্পূর্ণ ডিটেলস এর জন্য এই ভিডিওটা দেখে নিতে পারেন। ডে 9, ভুজ থেকে আজকে আমরা যাব কচ্ছের রন। ভুজ থেকে কচ্ছের রনের দূরত্ব 80 কিলোমিটার। ভুজ থেকে কচ্ছ যাওয়ার জন্য আপনাকে গাড়ি বুকিং করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। আমরা ভুজ থেকে 3 দিনের জন্য একটা স্কুটি নিয়েছিলাম ভুজ এবং কচ্ছ ঘোরার জন্য, যেটা পার ডে আমাদের ভাড়া পড়েছিল 700 টাকা। হোটেল থেকে সকালবেলায় চেক আউট করে আমরা প্রথমেই চলে গেছিলাম ভুজের আশাপুরা মায়ের মন্দির। কচ্ছ প্রদেশের প্রধান আরাধ্য দেবী হলেন এই আশাপুরা।
তো আগের দিন ভূজ সাইট সিনে আপনারা এই আশাপুরা মায়ের মন্দির ঘুরে নিতে পারেন। তো আমাদের আগের দিন সময় হয়নি বলে তো আজকে সকালেই আমরা মন্দির দর্শন করে রওনা দিলাম কচ্ছের রন। আমাদের কচ্ছে একদিন থাকার প্ল্যান ছিল, তো কচ্ছে পৌঁছে আমরা উঠেছিলাম ভুঙ্গা রিসর্টে। আমরা ফেব্রুয়ারিতে কচ্ছের রন গিয়েছিলাম, তো সেই সময় ওখানে হয় রন উৎসব, তো সেটাও আমাদের দেখার প্ল্যান ছিল, সেই কারণেই কচ্ছেতে আমরা নাইট স্টে করেছিলাম। তো কচ্ছ পৌঁছে আমরা বিকেলে ঘুরে দেখে নিয়েছিলাম কচ্ছের রন এবং রন উৎসব। যদিও অনেক বাধা এসেছিল, সেই সব জানতে আমার এই কচ্ছের রন ভিডিওটা দেখে নিতে পারেন। কচ্ছের রন হলো বিশ্বের সবচেয়ে বড় নুনের মরুভূমি, আর এই নুনের মরুভূমির বুকে সূর্যাস্ত এক অসাধারণ অভিজ্ঞতা, আমার দেখা সেরা সূর্যাস্ত। সন্ধেবেলা রন উৎসব ঘুরে আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। পরের দিন আমরা ভোরে উঠে চলে গেছিলাম রোড টু হেভেন, তারপর পৌঁছে গেছিলাম ধোলাভিরা এবং কচ্ছের হাইয়েস্ট পয়েন্ট কালাদুঙ্গার। এরপর আমরা কচ্ছ থেকে চলে এসেছিলাম ভুজে। আপনারা যদি কচ্ছে না থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ভুজ থেকে সকালবেলা বেরিয়ে কচ্ছের রন, রোড টু হেভেন, ধোলাভিরা এবং কালাদুঙ্গা দেখে সেদিনেই ফিরে আসতে পারেন ভুজে। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 5 থেকে 6,000 টাকা, আর যদি নাইট স্টে করেন তাহলে ভাড়া আরো একটু বাড়তে পারে। ভুজ থেকে রাতে ট্রেন ধরে আমরা পরের দিন সকালে পৌঁছে গেছিলাম ভাদোদারা। সকালবেলা ভাদোদারা পৌঁছে আমরা স্টেশনের কাছাকাছি একটা হোটেলে উঠেছিলাম, তো হোটেলের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ভাদোদারাতেও আমরা একটা স্কুটি রেন্ট নিয়ে প্রথমে ঘুরে দেখেছিলাম ভাদোদারার কিছু লোকাল সাইট সিন, যার মধ্যে অন্যতম হলো লক্ষ্মী ভিলাস প্যালেস, যেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রাইভেট রেসিডেন্স। এরপর আমরা চলে গেছিলাম একতা নগর স্ট্যাচু অফ ইউনিটি, যেটা বিশ্বের সবচেয়ে বড় মূর্তি। ভাদোদারা থেকে একতা নগরের ডিস্টেন্স মোটামুটি 84 কিলোমিটার। ভাদোদারা জাংশন এবং প্রতাপনগর স্টেশন, দুটো স্টেশন থেকেই আপনারা একতা নগর যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন। কিছু ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। স্ট্যাচু অফ ইউনিটি খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, আর সোমবার কিন্তু পুরো বন্ধ থাকে। প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় স্ট্যাচু অফ ইউনিটির উপরে হয় একটা লেজার শো, তো চাইলে আপনারা সেটা দেখতে পারেন। ভাদোদারা ভ্রমণের সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন, চাইলে একবার দেখে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের যদি শুধু স্ট্যাচু অফ ইউনিটি ঘোরার থাকে তাহলে কিন্তু আপনারা আহমেদাবাদ থেকে সকালে ট্রেন ধরে সরাসরি পৌঁছে যেতে পারেন একতা নগর, তারপর স্ট্যাচু অফ ইউনিটি ঘুরে আবার ফিরে যেতে পারেন আহমেদাবাদে। সেক্ষেত্রে আপনারা চাইলে ট্রিপের শুরুতেই এই স্ট্যাচু অফ ইউনিটি ঘুরে নিতে পারেন। আর যদি স্ট্যাচু অফ ইউনিটি আপনাদের আগেই ঘোরা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ভুজ থেকেও কলকাতার রিটার্ন ট্রেন ধরতে পারেন। এক্ষেত্রেও একটাই ট্রেন রয়েছে এবং সপ্তাহে একদিনই ছাড়ে, অথবা আপনারা ভুজ থেকে ট্রেন ধরে আহমেদাবাদ এসে আহমেদাবাদ থেকেও কলকাতার ট্রেন ধরতে পারেন। এবার আসি গুজরাটের খাওয়া দাওয়ার ব্যাপারে, যেটা অনেকের কাছে বেশ চিন্তার বিষয়, কারণ গুজরাটে কিন্তু ভেজ খাবারের অপশানই বেশি, ননভেজ অপশান খুব কম পাওয়া যায় এবং আপনাদের খুঁজতে হবে। আর দিউতে আপনারা ননভেজ পেয়ে যাবেন, তো আমরা ভুজেতে ননভেজ খাবার পেয়েছিলাম, যদিও খুঁজতে হয়েছিল আমাদের। তো ভেজে আপনারা গুজরাটি থালি ট্রাই করতে পারেন, সেখানে রাইস, চাপাটি এবং যে গুজরাটি বিভিন্ন ধরনের সবজি আপনারা খেতে পারেন। তো আমার তো গুজরাটি থালি বেশ ভালোই লেগেছিল। এবার আসি এই ট্যুরটা করতে আপনাদের কত কি খরচ হতে পারে। কম খরচে আপনারা কিভাবে ঘুরবেন সেটা কিন্তু ভিডিওতে আমি অলরেডি শেয়ার করেছি। বলতে পারেন কম বেশি দু ধরনের খরচের অপশানই, ঘোরার অপশানই আমি শেয়ার করেছি। তো আপনারা কিভাবে ঘুরবেন তার উপর কিন্তু খরচ কম বেশি হতে পারে। তো আমরা বেশিরভাগটাই স্কুটি নিয়ে ঘুরেছিলাম এবং আমাদের দুজনের এই ট্রিপটা করতে কত খরচ হয়েছে তো সেটাই আমি এখানে শেয়ার করছি, যাতে আপনারা একটা আইডিয়া করতে পারেন। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল খরচ কিন্তু আমি স্ক্রিনে মেনশন করেছি, তো সেটাও আপনারা ক্যালকুলেট করে একটা খরচের আইডিয়া করে নিতে পারবেন। আমরা 8 দিন হোটেল নিয়েছিলাম, অ্যাভারেজ 1200 টাকা হলে খরচ হয় 9,600 টাকা। মাথাপিছু 300 টাকা করে পার ডে খাওয়ার খরচ হলে দুজনের হয় 6,600 টাকা। 8 দিনে স্কুটি রেন্টাল প্লাস পেট্রোল নিয়ে খরচ হয়েছিল 7,700 টাকা। দুদিন আমরা নাইট বাস জার্নি করেছিলাম, বাসের টিকিট আমাদের লেগেছিল 3200 টাকা।
বিভিন্ন জায়গায় অটো ভাড়া লেগেছিল 800 টাকা। গির বাস সাফারি প্লাস গির ফরেস্ট যাওয়া আসা নিয়ে খরচ হয়েছিল 1000 টাকা। স্ট্যাচু অফ ইউনিটি এবং বিভিন্ন জায়গার এন্ট্রি টিকিট নিয়ে খরচ হয়েছিল 1800 টাকা। দুটো স্লিপার ক্লাস ট্রেন জার্নি আমরা করেছিলাম, তার টিকিটের খরচ পড়েছিল 1186 টাকা। টোটাল হচ্ছে 31,886 টাকা। রাউন্ড ফিগারে 32,000 ধরে নিলাম, তাহলে মাথা পিছু খরচ হচ্ছে 16,000 টাকা। এর সাথে আপনাদের কলকাতা থেকে আহমেদাবাদ যাওয়া ও আসার খরচ যোগ হবে। আমি চেষ্টা করেছি গুজরাট ভ্রমণের একটা কমপ্লিট গাইড আপনাদের সাথে শেয়ার করতে। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে আর হেল্পফুল মনে হয় তাহলে লাইক আর একটু শেয়ার করে দেবেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন। টাটা।